আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? হ্যাঁ, শুরুতেই আমি আজাহারকে দেখতে পাচ্ছি। আজাহার, ভালো? আমি তোমাদের আজ তোমাদের চাহিদা মতো 8.3 হায়ার ম্যাথ এটার উপর কিছু নির্দেশনা দিব এবং ক্লাস নিব। ইতিমধ্যে আমি শ্রেণীকক্ষে তোমাদের এই ক্লাসটি নিয়েছি। তারপরেও তোমরা চেয়েছো, সেই মোতাবেক আমি সেই আজকে এই ব্যবস্থা নিলাম। আশা রাখি তোমরা যতটুকু অসুবিধা আছে সেটা আজকের ক্লাসের মাধ্যমে সেটা ওভারকাম করতে পারবে। এই অধ্যায়ে বিশেষ করে এই 8.3 একটা গুরুত্বপূর্ণ অনুশীলনী। এটার কিছু প্রয়োজনীয় সূত্রাবলী আমাদের লাগে। সেই সূত্রাবলী তোমাদের অনেকেই জানো, অনেকে পড়িয়েছি আমি এইভাবে। তারপরেও বলছি, আমি যারা জানো না তাদেরকে যে আমি দেখো একটা স্টিল অবস্থায় আছে, সেটা তোমরা দেখে নাও এবং খাতায় লিখে নাও। এবং তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে রেডি হও। ইনশাল্লাহ তোমরা খুব মনোযোগী হও। যে কোনো কমেন্ট ছাড়াই তোমরা এখানে বুঝতে পারবে। আমি তোমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করছি। আর লেখা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শব্দ শোনা যাচ্ছে কিনা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি একটু পরে শুরু করছি, কেননা অনেকেই রেডি হয়নি। হোক, এই সূত্রগুলো লিখুক, লেখার পর তোমাদের সিদ্ধান্ত মোতাবেক আমি শুরু করব। আর তুমি জানাও আমার লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, আর শব্দ ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি আল্লাহর মতো ভালো আছি জুবায়ের। স্যার, উল্টা দেখা যাচ্ছে নাকি? দেখো তো এখন এখন কেমন দেখা যাচ্ছে? এখন ঠিক দেখা যাচ্ছে? এখন দেখো তো, এখন এখন ঠিক আছে? হ্যাঁ, ভালো আছি, কিন্তু লেখাগুলা কি কিভাবে ঠিক দেখা যাচ্ছে কিনা এটা তোমরা জানাও আমাকে। এখন দেখা যাচ্ছে নাকি? কিন্তু ক্যামেরা সেটিং তো, তাহলে একটু সময় দাও, আমি ক্যামেরা সেটিং করে নেই, তারপরে শুরু করি। এখন দেখো তো কেমন লাগে এখন দেখতে। এখন এখন ঠিক আছে কিনা? ঠিক আছে এখন? এই অবস্থায় ঠিক আছে কিনা দেখো। ওকে, তাহলে শুরু করি। কি আজহার, ঠিক আছে এখন? সব ঠিক আছে না? আর সূত্রগুলো তোমরা লিখে নাও একটু তাড়াতাড়ি।
বই বের করো, খাতা খোলো, কলম রেডি করো, ক্যালকুলেটর সাথে রেখো। যদি ক্যালকুলেটর তেমন প্রয়োজন নাই, তবুও যদি প্রয়োজন হয়। ওকে, শুরু করি তাহলে। ওয়ালাইকুম আসসালাম মাকসুরা। ওকে, শুরু করি। আসলে এই অনুশীলনীতে আমরা স্থূল কোণ, দ্যাট ইজ 90 ডিগ্রির যে সমস্ত বড় কোণ আছে সেগুলোকে আমরা রূপান্তর করে সূক্ষ্ম কোণে কনভার্ট করে নিয়ে এদের মান বের করব। আসলে মূল প্রতিপাদ্য বিষয় হলো এই অনুশীলনী এইটা। আমরা 8.2-তে 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণগুলোর পরিমাপ শিখেছি, ইভেন জেনারেল ম্যাথেও শিখেছি। আর এখানে একটা ধারণা আমি খুব এইগুলো দেখাচ্ছি, দেখো, সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যদিও ওগুলোর প্রমাণ আছে, আমি ডিটেলসে এখন যাচ্ছি না, কারণ এই সময়ের মধ্যে আমার ক্লাসগুলো শেষ করে তোমাদের এই অনুশীলনীর উপর যে সমস্ত সৃজনশীল আছে সেগুলো আমি তোমাদের দেখাবো। জাস্ট আপাতত এই সূত্রগুলো জেনে নাও। সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, টেন অফ মাইনাস থিটা মাইনাস টেন থিটা, কট অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা। দেখো, এই কটা অনুপাতের ঋণাত্মক মান সবগুলোই ঋণাত্মক আসতেছে, বাট কজ অফ মাইনাস থিটা, সেক অফ মাইনাস থিটা, এই দুটো কিন্তু দেখো, কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সেক অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। তাহলে মনে রাখার সুবিধার্থে তোমাদের কজ আর সেক, কজের সাথে সেকের সম্পর্ক, সুতরাং এই দুইটা প্লাস, বাকি অনুপাতগুলো মাইনাস। ওকে, এখন আসো দ্বিতীয় যে প্রয়োজনীয় জিনিস, তোমরা এটা অনেকেই জানো, এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগে কোণ সৃষ্টিকারী সর্বশেষ রেখা, মনে করো ঠিক এইভাবে আছে, এটা এক্স অক্ষ, এটা ও মূলবিন্দু, এখানে ঠিক এইভাবে একটা রেখা আছে, রেখাটা ঘড়ির কাঁটার বিপরীতে এইভাবে ঘুরে যাচ্ছে। এভাবে ঘুরে যেয়ে মনে করো এখানে একটা কোণ উৎপন্ন করলো। এই ধরনের কোণগুলোকে বলা হয় ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে সেই কোণগুলোকে বলা হয় ঋণাত্মক কোণ। এটা যদি মাইনাস থিটা হয়, এটা হবে প্লাস থিটা। অর্থাৎ এটা হলো এইভাবে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। এই প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক হবে, আর এই জন্য আমরা লিখেছি অল প্লাস। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক এই দুইটা প্লাস, বাকি অনুপাতগুলো মাইনাস। সাইনের সাথে কোসেকের সম্পর্ক আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 / কোসেক থিটা। ঠিক একইভাবে তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট এই দুইটা প্লাস, বাকি অনুপাত সবগুলো মাইনাস। ঠিক একইভাবে কজ এবং সেক চতুর্থ চতুর্ভাগে প্লাস, আর বাকি অনুপাতগুলো চতুর্থ চতুর্ভাগে মাইনাস। ওকে, এটা তোমরা সবাই জানো তো নাকি? ওকে, হ্যাঁ, কামরুজ্জামান সাহেব, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আর এই স্থূল কোণগুলোকে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় কোণগুলোকে আমরা এখানে একাধিক সূত্র আছে, আমরা এই সূত্রের মাধ্যমে সকল সমস্যাগুলোই সমাধান করব। এখানে আছে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 270 ডিগ্রি অর্থাৎ 3 × π/2 প্লাস মাইনাস থিটা, 2π অর্থাৎ 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে আছে। সব রকমই তুমি ভাঙতে পারবে, তবে একটা শর্টকাট মেথডেই আমরা শিখব। এটাও বই আছে, তোমরা দেখে নিবে, 183 পৃষ্ঠায় সম্ভবত আছে, তোমরা দেখো, নিচে এই কথাগুলো লেখাও আছে। একটা কোণকে আমরা এই আকারে প্রকাশ করব। এই আকারে প্রকাশ করার পর এই 90 ডিগ্রি সহগ এখানে এন হতে পারে জোড়, হতে পারে বিজোড়, হতে পারে জোড়, হতে পারে বিজোড়। যদি এন বিজোড় হয় তবে অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাবে, আর জোড় হলে চেঞ্জ হবে না। তাহলে আমরা একটাই মনে রাখছি, এন যদি বিজোড় হয় তখন অনুপাতগুলো চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। চেঞ্জ হয়ে হবে কি,
সাইন হয়ে যাবে কস, আবার কজ হয়ে যাবে সাইন। তাহলে সাইন কি হচ্ছে, কজ হচ্ছে, কজ হয়ে যাচ্ছে কি সাইন। আবার টেন হয়ে যাচ্ছে কট, কট হয়ে যাবে কি টেন। সেক হয়ে যাবে কোসেক, কোসেক হয়ে যাবে সেক। তাহলে এই যে জিনিসগুলো, এই তিনটা প্রয়োজনীয় জিনিস এই প্রশ্নমালার সমস্যার সমাধানে আমাদের লাগবে। তোমরা এই জিনিসগুলো আবার একটু দেখে নাও, আমি 1 মিনিট সময় দিলাম, এগুলো মেমোরিতে নিয়ে নাও, সেই মোতাবেক আমরা অগ্রসর হব। অথবা যারা লিখেছো তারা আলাদা পেজ আকারে সামনে রাখো, সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। ঠিক আছে? আর আমরা এখন অনুশীলনীতে যাব। অনুশীলনীতে হ্যাঁ ফারহানা খুকু, তুমি বলেছ মিস ইউ, সবাইকেই মিস করতেছি, আমরা সবাইকেই মিস করতেছি। তারপরেও আমি তো তোমাদের প্রায় 1.5 মাস হলো দেখি না, আবার তোমরাও আমার কথা 1.5 মাস ধরে শোনো না, সুতরাং সবাইকে আমি মিস করছি। জানি আমরা সবার কাছে দোয়া করি, যেন আল্লাহর কাছে দোয়া করি সবাই এই আমাদের এই মহামারীর হাত থেকে আমাদের রক্ষা করুক, অতি সত্বর আমরা শ্রেণীকক্ষে ফিরে যাই, এটাই আমাদের প্রত্যাশা এবং আল্লাহর কাছে এই দোয়া করি, আমিন। তো আমরা সূত্রগুলা লিখে নিয়েছি, তাই না? ওকে, আমরা অনুশীলনীতে যাচ্ছি এবং সেই মোতাবেক জিনিসগুলো আমরা সলভ করব। তোমরা বই বের করছো? 189 পৃষ্ঠা যাও, 189 পৃষ্ঠা, 189 পৃষ্ঠা। সবাই গিয়েছো আশা রাখি। দেখো 1 থেকে 6 পর্যন্ত এমসিকিউ আছে, আমরা এই সমাধানগুলো করলে ইজিলি আমরা এমসিকিউগুলো পেরে যাব। এখন 7 নাম্বারে দেখো, এগুলো এই 7 নাম্বারের মাধ্যমে কিন্তু যাবতীয় সমস্যার সমাধান তোমাকে করতে হবে। সুতরাং 7 নাম্বারকে তোমার ভালো করে ধরতে হবে যে হ্যাঁ কিভাবে কাজগুলো করতে হয়। ওকে, দেখো প্রথমে 7-এর একটা আমি করাই। দেখো 7-এর বর্গীয় জোড় cos of -25 পাই/6, 25 পাই/6। খেয়াল করো, এই 25 পাই/6 যদি থিটা হয় তাহলে cos of -θ, কিছুক্ষণ আগে আমরা শিখলাম cos of -θ সমান কি প্লাস cos θ। তাহলে আমরা এটাকে কনভার্ট করতে পারি এইভাবে 25 পাই/6। ক্লিয়ার? দেন আমরা এটাকে ওই যে n ইন্টু পাই/2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করব। n ইন্টু পাই/2 প্লাস মাইনাস থিটা আকারে, অর্থাৎ 3 নাম্বার সূত্র যেটা আমরা লিখে দিয়েছিলাম সেই মোতাবেক আমরা এটাকে প্রকাশ করব। cos of, দেখো ইজিলি আমরা সিম্পল লসাগু, আর কিছু না, এটা 4 পাই প্লাস পাই/6 কি হলো 4 6 24 আর 25, 25 পাই/6। কিন্তু আমার টার্গেট হলো এটাকে পাই/2 আকারে প্রকাশ করা। এটাকে কি আকারে প্রকাশ করা? পাই/2 আকারে প্রকাশ করা। পাই/2 আকারে প্রকাশ করতে দেখো cos of 8 ইন্টু পাই/2 লেখা যায় ইজিলি। এই 2 আর 8 কাটা গেলে 4ই হয়, প্লাস পাই/6। এই কোণটা হবে সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণ হবে এটা। দেখো ঠিক ওইভাবেই আছে। তাহলে 90 অর্থাৎ পাই/2 এর সহগ এখানে কত আছে? 8 আছে। 8 অর্থাৎ জোড় সংখ্যা, এই ক্ষেত্রে সহগ যেহেতু জোড় সংখ্যা তাহলে অনুপাত চেঞ্জ হবে না। অনুপাত কি আছে? কজ আছে, কজই থাকবে। তাহলে cos of পাই/6। এখন এখানে চিহ্নটা কি হবে? ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেটা আমরা একটু দেখাই। দেখো এই যে একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90। তাহলে এই 4টা চতুর্ভাগ ঘুরে আবার এখানে আসলে কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি, অর্থাৎ 4টা 90। এখানে আছে কয়টা 90? 8টা 90, অর্থাৎ 8 পাই/2। তাহলে একবার ঘুরানো দিলে হয় 4টা, দুইবার ঘুরানো দিলে হবে 8টা। 8টা এখানে কি আছে? প্লাস আছে। প্লাস দ্যাট মিন্স এই কোন সৃষ্টিকারী সর্বশেষ রেখা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? ফার্স্ট কোয়াড্রেন্টে।
আর এই ফার্স্ট কোয়াড্রেন্টে কস কি হবে, সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, সেই বিধায় এখানে ধনাত্মক হলো। এখানে আরেকটা জিনিস তোমাকে সহজ করে, তোমার বারে বারে একদম ঘুরানোর দরকার নাই। এই 90 সহগ 4 কিংবা 4-এর গুণিতক যদি হয়, আবার বলছি, এই π/2 সহগ যদি 4 কিংবা 4-এর গুণিতক হয়, 4, 8, 12, 16, 20, 24, 32, 36 এইভাবে যদি হয়, তখন আর তারপর যদি প্লাস হয়, অবশ্যই সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। কি থাকবে? ফার্স্ট কোয়াড্রেন্ট, অর্থাৎ প্রথম চতুর্ভাগ। আর যদি এখানে ঋণাত্মক অর্থাৎ মাইনাস হইতো, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্ট হইতো। সুতরাং এখানে যেহেতু প্লাস, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস, cos π/6। cos π/6 মানে কি? cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান এটা তোমরা সবাই জানো, √3/2। তাহলে দেখো, একটা এই স্থূল কোণ অর্থাৎ একটা বড় কোণকে কীভাবে সূক্ষ্ম কোণে কনভার্ট করে সেটার মান নির্ণয় করতে পারি, সেই জিনিসগুলো আমরা এখন শিখলাম। মূলত এই যে নিয়ম, এই নিয়মের মাধ্যমেই কিন্তু এই অনুশীলনের সমস্ত সমস্যায় আমার সমাধান করতে হবে। তোমরাও এভাবে পারবে। আশা রাখি এই উপস্থাপনাটুকু তোমরা বুঝেছ। আর আমি আরও একটা দেখাচ্ছি, দেখো, চ নাম্বার, এই 7-এর চ। কাগজ ঠিক করতে একটু সময় লেগে যাচ্ছে, কেননা ফ্যান ঘুরে কাগজ সরে যায়। দেখো, খ, চ, sec of -25/π/2। ওকে, sec of -θ, তাহলে কি হয়? sec of -θ কি? প্লাস sec θ। তাহলে sec of 25π/2 sec of, দেখো, 25 ইন্টু π/2 লেখা যায়। এটাকে প্লাস 0 ডিগ্রি মনে করে রাখলাম আমরা। প্লাস কি রাখলাম? 0 রাখলাম। মনে করো এটা থিটা, 90 ডিগ্রি সেই ছোটো। তাহলে 90-র সহগ এখানে কত হলো? বিজোড়। বিজোড় হওয়ার কারণে এটা কি অনুপাত চেঞ্জ হবে কি হবে না? অনুপাত চেঞ্জ হয়ে যাবে। তোমরা লক্ষ্য করো, সেক অনুপাত চেঞ্জ হয়ে কি হবে বলো? সেক অনুপাত চেঞ্জ হয়ে হবে কি? সবাই পারো এটা? সেক অনুপাত চেঞ্জ হয়ে হবে কোসেক। তাহলে কোসেক 0 ডিগ্রি। এখন এটা ধনাত্মক না ঋণাত্মক আমরা দেখি। এই 24 পর্যন্ত এখানে আসবে, তাই না? এই 4, আরেক গুণে দিলাম 8, 12, এই 16, 20, তারপরে 24, 24-এর পরে 25, 25 এই জায়গায় গেল, 25 প্লাস। তাহলে কোন কোয়াড্রেন্টে পড়লো এটা বলো তো? কোন কোয়াড্রেন্টে পড়লো? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস, আর এখানে মাইনাস হোক প্লাস হোক, দেখো সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান হলো 0। সাইনের উল্টা কে? কোসেক। তাহলে কোসেক 0 ডিগ্রি হবে 1/0, দ্যাট ইজ অসংজ্ঞায়িত হবে। এটা কি হবে? অসংজ্ঞায়িত ইনফিনিটি। তাহলে এইভাবে আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে? কোনো অসুবিধা আছে তোমাদের? ওকে, তাহলে আমরা এই 7 নাম্বারের 7 নাম্বার প্রশ্নে যে সমস্ত আছে, আশা রাখি এইভাবে তোমরা সমাধান করবে, সবগুলাই পারবে। এখন তোমরা আসো 8 এবং 9 নাম্বারে। আমি 3টা গ্রুপ এখানে করব, 8 এবং 9। তোমরা বই খোলো এবং সেই মোতাবেক দাগ দাও। হ্যাঁ, 10ম শ্রেণীর ছাত্ররা বই খুলছ? এসে আমিও তোমাদের অনেক মিস করছি, অনেক দিন ধরে তোমাদের দেখি না। 7-এ দেখো, 8 এবং 9-এ দাগ দাও। 8-এর ক, 8-এর খ, 8-এর ঘ, উম, 9-এর ক, 9-এর খ। এই 5টা, এই 6টা সমস্যা একই ধরনের। রিপিট, 8-এর ক খ,
ঘ উম, নয়ের ক খ। এই পাঁচটা ছয়টা একই ধরনের সমস্যা। আবার 8-এর গ, 9-এর ঘ, ঘ উম, এই চারটে একই ধরনের সমস্যা। আর 8-এর চ অন্যরকম আর একটা সমস্যা। সুতরাং এই 2 নম্বরে যে কয়টা সমস্যা আছে আমরা 3টা গ্রুপে বিভক্ত করে ফেললাম। এই 3টা গ্রুপ থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে আমি একটা একটা করে দিব এবং বাকিগুলো ইনশাল্লাহ তোমরা পারবে। ঠিক আছে তো নাকি? এগুলো তো পারা উচিত, তোমাদের ক্লাসেও করানো হয়েছিল। পারবে কি না? যদি পারো তাহলে আমি পরের নাম্বারে যাই। পারবে সবাই? ওকে, ইয়েস স্যার বলতেছে, জি স্যার পারবো। তান্নি বলছে জি স্যার। শাহরিয়াম সিফাত বলছে জি স্যার। হ্যাঁ, রাইসুল জি স্যার। মাহাদি জি স্যার। মোহাইমিন মাহি ইনশাআল্লাহ পারবো স্যার। জিয়াউল জি স্যার। আনিকা তাবাসসুম জি স্যার পারবো ইনশাল্লাহ স্যার। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। তাহলে তোমাদের এই সব যখন পড়িয়েছিলাম এগুলো মনে আছে তোমাদের, আমি শুনে খুবই আনন্দিত। ওকে, তাহলে আমরা যেহেতু 8-এর এই 3টা গ্রুপ, এই 3টা গ্রুপের সবগুলা সমস্যায় আমরা পারবো, তাহলে হোমওয়ার্ক আকারে থাকবে। হোমওয়ার্ক আমরা পরে দেখে নিব এবং তোমরা যদি আমাকে সেন্ড করো, ফটোগুলো আপলোড করে দাও, তাহলে আমি কারেকশন করেও দিতে পারবো, হ্যাঁ কীভাবে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো 11, 12, 13। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এইগুলো থেকেই সাধারণত প্রশ্নপত্র প্রণীত হয়। এখান থেকে সাধারণত গ নাম্বারে একটা প্রশ্ন আসেই সমাধান আকারে, সেটা হলো 11, 12, 13। যদিও এই বছর ময়মনসিংহ বোর্ড 2020 সালে এই 8-এর ক, খ, গ, ওই যে 6টা অঙ্কের যে গ্রুপ, ওখান থেকে একটা সমস্যা এসেছিল 2 নাম্বারের জন্য, আর একটা গতেও ছিল, অর্থাৎ মোট 6 নাম্বার ছিল এই বছর এই অনুশীলনী থেকেই। তাহলে আমরা 11, 12, 13 এই সমস্যাগুলো শুরু করি, ঠিক আছে নাকি? ওকে, 11 নম্বরটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই গুরুত্বপূর্ণ কেননা এইটার থেকেই তোমার দিক নির্দেশনা শিখতে হবে যে কিভাবে 12, 13 নম্বরের ম্যাথগুলো আমরা করব, এই রূপান্তরগুলো কিভাবে হচ্ছে, কোন চতুর্ভাগে কোনটা অবস্থান করবে, সেই মোতাবেক আমরা শিখব। শিখে আমরা পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। ওকে, আমরা শুরু করছি 11-র আমি প্রত্যেকটা ম্যাথই করাবো। 11-র প্রত্যেকটা ম্যাথই করাই দেব আমি। দেখো প্রশ্ন কি, কট আলফা 11 ক ইজ ইকুয়াল টু -√3। এখানে কন্ডিশন হলো 3π/2 লেস দেন আলফা লেস দেন 2π, লেস দেন 2π। ঠিক আছে, 11-র ক দেখতে পাচ্ছ সবাই? দেখো এইটা আমরা প্রাথমিকভাবে এটা সাজিয়ে নেব। ঋণাত্মক যদি এভাবে থাকতো কট আলফা ইজ ইকুয়াল টু √3, তাহলে কট আলফা ইজ ইকুয়াল টু কট 30 ডিগ্রি আমরা লিখতাম এবং আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি লিখে দিতাম। কিন্তু এখানে তো আছে ঋণাত্মক চিহ্ন। ঋণাত্মক চিহ্ন থাকার কারণে তো আমরা ওইভাবে সলভ করতে পারবো না। সুতরাং এটাকে অন্য কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে। কোয়াড্রেন্টে কোন কোয়াড্রেন্টে নিতে হবে সেটার নির্দেশনা দেখো, এই যে এই জায়গায় দেওয়া আছে। আমরা শিখেছি এটুক হলো π/2, তাহলে আর এই পর্যন্ত আসলে 2π/2, এইটুক আসলে 3π/2, আর এইটুক আসলে 4π/2, দ্যাট মিন্স 2π। আবার বলছি, এইটুক হবে π/2,
এইটুক হবে 2টা পাই বাই 2, দ্যাট ইজ 2 পাই বাই 2। এইটুক আসলে 3 পাই বাই 2, এইটুক আসলে 4 পাই বাই 2, দ্যাট ইজ 2 পাই। আমাদের এখানে কোয়াড্রেন্টটা দেখো কিভাবে বলা আছে, আলফার মান 3 পাই বাই 2 এর চেয়ে বড় এবং 2 পাই এর চেয়ে ছোট। তাহলে বলো তো কোন কোয়াড্রেন্টে পড়বো? আমি 30 সেকেন্ড ওয়েট করছি, কোন কোয়াড্রেন্টে পড়বো এটা? দেখো এইটুক কয়টা পাই বাই 2? 3টা পাই বাই 2। হ্যাঁ, এখানে কয়টা পাই বাই 2? 3টা পাই বাই 2। 3টা পাই বাই 2 চেয়ে বড়, তাহলে এইদিকে যাচ্ছে। আবার এইটুক হলো 2 পাই, 2 পাই এর চেয়ে ছোট, তাহলে এই দিকে আসছে। তাহলে কোন সৃষ্টিকারী সর্বশেষ রেখা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? ফোর্থ কোয়াড্রেন্ট অবস্থান। হ্যাঁ, অনেকেই উত্তর দিয়েছ ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা এইভাবে লিখবো, দেখো কিভাবে লিখি। কট আলফা ইকুয়াল মাইনাস কট পাই বাই 6, পাই বাই 6। ওকে, কেন √3? তোমরা 10-এর সাথে যদিও কারো গোলমাল থাকলে দেখে নাও, 10 60 ডিগ্রি হলো √3, তাহলে সেটা হবে কটস পাই 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি মানে কট পাই বাই 6। এখন এটাকে আমরা কোন কোয়াড্রেন্টে নিয়ে যাব? কারণ আগেই বলছি ঋণাত্মক থাকলে তো আমরা আলফার মান বের করতে পারবো না এইভাবে। এটাকে নিয়ে যাব আমরা ফোর্থ কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে নিয়ে যাব? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে নিতে গেলে কি করতে হবে? কট অফ 4 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6। 4 ইন্টু পাই বাই 2 মাইনাস, এই যে এইটা হলো থিটা, এই যে মাইনাস পাই বাই 6। এখন বলতে পারো অনেকেই যে স্যার এটা তো আমরা 3 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6ও লিখতে পারতাম, কিন্তু এখানে যখন 90 সহগ তুমি বিজোড় নিলে পরে তো অনুপাত চেঞ্জ হয়ে যেত। সুতরাং এই ধরনের রূপান্তরের ক্ষেত্রে 90 সহগ অলওয়েজ জোড় সংখ্যা নিবে। আবারও বলছি, এই ধরনের রূপান্তরের ক্ষেত্রে 90 অর্থাৎ পাই বাই 2 এর সহগ অলওয়েজ কী সংখ্যা নিবে? জোড় সংখ্যা নিবে। আবারও বলছি, পাই বাই 2 এর সহগ কী ধরনের সংখ্যা নিবে? জোড় সংখ্যা, ইভেন নাম্বার। দেখো তাহলে আলফা ইজ ইকুয়াল টু 4 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6, or alpha is equal to 2 pi minus pi by 6, or alpha is equal to 11 pi by 6। তুমি এটা, আমি একটু বেশি ক্যালকুলেশন দেখালাম, এত ক্যালকুলেশনের দেখানোর দরকার নাই, তুমি ডাইরেক্ট এটা লিখতে পারবে। এখানে বোঝাই যাচ্ছে, কেননা এখানে 2, তাহলে 6 দুনে 12, একে বিয়োগ 1, তাহলে 11 হচ্ছে, তাহলে 11 পাই বাই 6 তুমি একবারে লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, আবার আমি বলছি, দেখো কট আলফা ইজ ইকুয়াল টু মাইনাস √3, আর সীমা দেওয়া আছে 3 পাই বাই 2 ইজ লেস দেন আলফা ইজ লেস দেন 2 পাই। মানে কি, এই কোন সৃষ্টিকারী সর্বশেষ রেখা কোন চতুর্ভাগে অবস্থান করবে? ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করবে। কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। আর আমরা কট আলফা ইজ ইকুয়াল টু √3 সমান হলো মাইনাস কট, মাইনাস তো আছেই, √3 সমান কট পাই বাই 6। এই মাইনাস থাকার কারণে দেখো কট 4 ইন্টু ফোর্থ কোয়ার্ডিনেটে নিতে গেলে আমার এইভাবে নিতে হলো 4 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 6। তুমি উল্টা দিকে যাও, উল্টা দিকে ক্যালকুলেশন করো। তোমরা এই 7 নম্বরে যে সমস্যাগুলো শিখলে, দেখো 90 সহগ এখানে কত? 4 না? তাহলে অনুপাত চেঞ্জ হবে না, কটই থাকবে। এই যে থিটা পাই বাই 6, এই যে পাই বাই 6 হলো, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট কট কি মাইনাস, এই যে মাইনাস কট পাই বাই 6, তাহলে এইটা সমান যদি এটা লেখা যায়, তাহলে এটা সমান তো এটাই লেখা যাবে। ক্লিয়ার? ওকে, এরপর কট অফ করে দিলাম আমরা। আলফা ইজ ইকুয়াল কট ইনভার্স করে ফেললাম। আলফা ইজ ইকুয়াল টু 4 ইন্টু পাই বাই 2 রয়ে গেলো, পাই বাই 6 রয়ে গেলো। আমি একটু ডিটেলস এখানে লিখলাম, এত ডিটেলস এখানে লেখার দরকার নাই। 2 পাই থাকলো, পাই বাই 6 লসাগু করলে 12 বিয়োগ 11 বাই 6, দ্যাট ইজ আলফা ইজ ইকুয়াল টু 11 পাই বাই 6।
এটা আমরা এভাবে সলভ করলাম। এরপরে দেখো আমি আরেকটায় যাচ্ছি। খ নাম্বার দেখো 11 খ। cos alpha equal minus half pi by 2 less than alpha is less than 3 pi by 2. Cos alpha is equal to minus half. ওকে, দেখো এই যে সীমা, এই সীমার থেকে আমরা কি ধারণা করতে পারছি? এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে বলো তো? ছাত্রছাত্রীরা বলো তো, এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? বলো, এত সময় তো লাগার কথা না। দেখো পাই বাই টু, পাই বাই টু এর চেয়ে বড়, এইটুক হলো পাই বাই টু। তাহলে পাই বাই টু এর চেয়ে বড় মানে এইদিকে আসতেছে, এইদিকে যাচ্ছে, ঠিক আছে। আবার 3 ইন্টু পাই বাই টু এর চেয়ে ছোটো, 3 পাই বাই টু তো এই পর্যন্ত, তাহলে এইদিকে আসতেছে। তাহলে কয়টা কোয়াড্রেন্ট কাভার দিচ্ছে বলো? 2টা কোয়াড্রেন্ট কাভার দিচ্ছে। আবার বলছি দেখো, পাই বাই টু এর চেয়ে বড়, 3 পাই বাই টু এর চেয়ে ছোট। পাই বাই টু হলো এইটুক, তার চেয়ে বড় মানে এইদিকে যাচ্ছে। আবার 3 পাই বাই টু এইটুক, তাহলে এর চেয়ে ছোট মানে বামে আসলো। তাহলে কয়টা কোয়াড্রেন্ট কাভার দিল বলো? 2টা কোয়াড্রেন্ট, একটা সেকেন্ড একটা থার্ড। অর্থাৎ এই ক্ষেত্রে 2টা মান আমরা আপাতত আশা করতে পারি। এরপরে দেখবো এখানে কি ধরনের চিহ্ন আছে, সেটা মোতাবেক আমরা অগ্রসর হব। তাহলে আমরা কয়টা মান আশা করতে পারি? 2টা মান আশা করতে পারি। দেখো আমরা গ্রাজুয়ালি করছি জিনিসগুলো। এখন আমরা দেখি কস কোন কোন জায়গায় মাইনাস। কস তো এই জায়গায় প্লাস, তাহলে বাকি জায়গায় মাইনাস, অর্থাৎ এই কোয়াড্রেন্টও মাইনাস, এই কোয়াড্রেন্টও মাইনাস। সুতরাং এই ঋণাত্মক থাকার কারণে এখানে কজ আলফার 2টা ভ্যালুই আমরা পাবো, 2টা মানই আমরা বের করব। আবার বলছি কস ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস, ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস থাকার কারণে বাকি অর্থাৎ সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে কি হবে? মাইনাস হবে। সেকেন্ড কোয়াড্রেন্টেও মাইনাস হবে। এই মাইনাস থাকার কারণে আমরা আলফার কয়টা মান বের করব? 2টা মান বের করব। দেখো আমরা সলভ করি। cos alpha equal minus cos পাই বাই 3। কেন বলো তো? পাই বাই 3 মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হাফ। আমরা আগের মতোই আমরা এই কোয়াড্রেন্টে প্রবেশ করব। প্রথম কোন কোয়াড্রেন্টে যাচ্ছি? সেকেন্ড কোয়াড্রেন্টে যাব। কোন কোয়াড্রেন্টে যাব? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন যাব আমরা, তখন আমরা কি লিখব? cos অফ 2 ইন্টু পাই বাই 2। আর তোমাদের আগেই বলছি এখানে পাই বাই 2 সহগ অলওয়েজ আমরা কি সংখ্যা নিব? জোড় সংখ্যা নিব। যেহেতু 2 ইন্টু পাই বাই 2 সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে কি হবে? মাইনাস হবে, মাইনাস পাই বাই 3। আমি পরিষ্কার করে লিখি, এখানে অপরিষ্কার হয়ে গেল। দেখো cos alpha equal to cos of 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 3। ক্লিয়ার কিনা? দেখো এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এই যে 2টা পাই বাই 2 মাইনাস পাই বাই 3, তাহলে যদি প্লাস করতাম তাহলে তো এই কোয়াড্রেন্টে চলে যেত। কিন্তু আমরা টার্গেট তো এখন আমি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবো, আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার কারণে আমরা 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 3 লিখলাম। और cos alpha is equal to ডাইরেক্ট লিখে ফেলো। তাহলে 2 কাটা যাচ্ছে, তাহলে কি থাকলো? পাই মাইনাস পাই বাই 3। এখানে লসাগু করো, লসাগু করলে কি হবে? 2 পাই বাই 3, 2 পাই বাই 3। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট কমপ্লিট। আবার বলতে হবে, আবার বলছি দেখো cos মাইনাস cos পাই বাই 3। এটা আমরা প্রথম কোন কোন কোয়াড্রেন্টে যাবে? এটা 2 কোয়াড্রেন্ট, একটা সেকেন্ড কোয়াড্রেন্ট আর একটা থার্ড কোয়াড্রেন্ট। আমরা প্রথমে কাজ করব সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে।
সেকেন্ড কোয়াড্রেন্টে যাইতে হলে 2 × π/2 মাইনাস করতে হবে, কেননা যেহেতু আমি এখানে বলছিলাম π/2 এর সহগ অলওয়েজ জোড় সংখ্যা নিব। কেউ কেউ প্রশ্ন করতে পারে স্যার π/2 প্লাসও তো নিতে পারতাম, কিন্তু π/2 নিলে π/2 এর সহগ 1 হলো, 1 হলে তো বিজোড় সংখ্যা, সুতরাং আগেই বলছি π/2 এর সহগ বিজোড় সংখ্যা কখনোই নেওয়া যাবে না। এখানে অলওয়েজ সহগটা কি সংখ্যায় নিব, আমরা জোড় সংখ্যায় নিব। জোড় সংখ্যায় নিলে কি হলো 2 × π/2 মাইনাস π/3, 2 কাটা গেল, দেখো কজ অফ হয়ে গেল, তাহলে 2π/3 একটা ভ্যালু আমরা এসে গেল, আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। হ্যাঁ, শাহরিয়ার রহমান সিফাত, নো স্যার, কেন কি বুঝতে পারো নাই? আবার দেখাবো, দেখো শাহরিয়ার রহমান সিফাত, দেখো cos আলফা ইজ ইকুয়াল টু -½ আর রেঞ্জ দেওয়া আছে, দেখো π/2 লেস দেন আলফা লেস দেন 3π/2। এটা আমাদের কাভার দিবে এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ, শাহরিয়ার রহমান সিফাত, ওর জন্যই আমি, হ্যাঁ ও বুঝছি তো, তাহলে নো স্যার বলছিলে কেন? ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয়টায় যাচ্ছি। আমরা এখন থার্ড কোয়াড্রেন্টে ঢুকবো। থার্ড কোয়াড্রেন্টে ঢোকার জন্য কি করতে হবে? cos অফ আলফা মাইনাস cos অফ π/6 অর cos আলফা। থার্ড কোয়াড্রেন্টে ঢোকার জন্য কি করতে হবে বলো তো? ওই যে 90 সহগ অলওয়েজ জোড় সংখ্যা নিব, π/2 প্লাস π/3 প্লাস π/3 প্লাস কি π/3, 2 × 90 প্লাস π/3 और আলফা ইজ ইকুয়াল টু, দেখো 2 কাটা গেল, তাহলে রয়ে গেল কি পাই, আর ওখানে রয়ে গেল π/3। অতএব আলফা ইজ ইকুয়াল টু 4π/3, সিম্পল লসাগু, 3π যোগ π 4π। তাহলে আমরা আগে পেলাম হলো 2π/3, আলফার মান কত পেলাম? 2π/3 একটা, আর একটা পেলাম 4π/3। এভাবে আমরা এইগুলো সলভ করতে পারবো। ওকে, এই যে ধারণা আমরা নিলাম, এই ধারণা অবলম্বন করে 13 নম্বরে বিভিন্ন কোয়াড্রেন্ট, দেখো 0 থেকে 360 এর মধ্যে সীমা দেওয়া আছে 13 নম্বর, আবার বলছি 13 নম্বরে। সুতরাং 4টা কোয়াড্রেন্টই এখানে সংশ্লিষ্ট থাকবে। এক্ষেত্রে এই 11 নম্বরের যে নিয়মগুলো আমরা বুঝালাম, এই নিয়মগুলা 13 নম্বরে আমাদের কাজে লাগবে। এখন দেখো 11-র গ এবং ঘ তোমরা পারবে কিনা জানাও আমাকে। 11-র গ এবং ঘ, অনুপাত অনেকেই বুঝতেছে না, অনেকেই আবার একজন আরেকজনের উত্তর দিচ্ছ। অনুপাত হলো সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট, এই 6টা হলো ত্রিকোণমিতিক অনুপাত। কি অর্থাৎ খ এবং গ পারবে তো? ওটা কি না গ এবং ঘ? যদি গ এবং ঘ পারো তাহলে আমরা 12 নম্বরে যাচ্ছি, 12 থেকে করে আবার আমরা 13-তে যাব। সবাই বলছে জি স্যার, ধন্যবাদ সবাইকে। জি স্যার, পারবো ইনশাল্লাহ। আবিদ আনোয়ার অনক, বরিশাল্লা নাকি? হ্যাঁ,
মাহি মাহিও বলছে ইনশাল্লাহ পারবো। নেক্সট মোহাইমেন মাহি নেক্সট যাইতে বলছে। আবিদ হাসান ইয়েস স্যার। আবিদ আবার আর সনক জি স্যার পারবো ইনশাল্লাহ। জি স্যার জি স্যার। মরিয়মও বলছে পারবো ইনশাল্লাহ। ভেরি গুড মরিয়ম, তুমি ভালো আছো? হ্যাঁ আজকে চিন্তা ভাবনা আছে এই অধ্যায়টা আমি শেষ করে দিব। মাহিন বলছে যে আজকে ফুল চ্যাপ্টার শেষ করে দিবেন। ইয়েস, এই অনুষয়টা আজকে শেষ করার চেষ্টা করব, তোমরা সাথে থাকো। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কিনা? ইনশাল্লাহ আজকে শেষ করব। জুবাইর জুবাইর ভালো আছো? ওকে শুরু করছি আবার। দেখো বই সামনে আছে তো তোমাদের। দেখো 12 নাম্বার। 12 দেখো ক খ একইভাবে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কোনটা করলে ভালো হয় দেখো তো। ক খ এর মাহিন বলছে কষ্ট হচ্ছে না। ওকে ঠিক আছে, কোনো কষ্ট হচ্ছে না। ওকে ফাইন, খুব ভালো লাগলো শুনে। দেখো আমরা 12 নম্বরে যাচ্ছি। 12 দেখো খ 2 sin স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল 0। এই ক্ষেত্রে লক্ষ্য করো এখানে থিটার মানটা হতে হবে 0 ডিগ্রির চেয়ে বড় এবং π/2 এর চেয়ে ছোট। অর্থাৎ